আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মৌলিক ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট একটি টপিক লিমিটিং বিক্রিয়ক নির্ণয় এবং পরিবর্তিত আয়তন এবং পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যে কিভাবে নির্ণয় করতে হয় ওই টিপস সহ তোমাদের সাথে আলোচনা করব। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? যে বিক্রিয়ক সবার আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। এখন প্রশ্নে যদি বলা হয় লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো এবং প্রশ্ন যদি দেওয়া থাকে যে কোনো একটি আমাদের হিন্টস দেয়া থাকতে পারে, সরাসরি নাম দেয়া থাকতে পারে। এখানে আমাদের একটি যৌগের নাম দেয়া আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং আরেকটি যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এতে সরাসরি সংকেত দেওয়া আছে। আবার কোন কোন ক্ষেত্রে এই নাম না দেওয়া থাকতে পারে, বলতে পারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কাকে বলে ও সংকেতটা কি হবে এটা তো আমাদের নিজের জানে নিতে লাগবে। ঠিক আছে, যা আশা করি তোমরা সবাই বইয়ের সাথে যদি ভালো সম্পর্ক থাকে এই বেসিকটুকু জানা আছে, না জানা থাকলে এখনো সময় আছে করে নিবা। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে যদি বলা হয় লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হলে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ওইটা হচ্ছে আমাদের দুইটা জিনিস জানা থাকতে লাগবে। একটি হচ্ছে দ্রবের পরিমাণ কতটুকু আছে এবং আরেকটি হচ্ছে দ্রবের পরিমাণ কতটুকু প্রয়োজন। এই দুইটি বিষয় যদি তুমি জানো, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে এত সহজেই কি আমাদেরকে বলে দিবে যে দ্রব আছে কিনা? হ্যাঁ, অনেক সময় বলে দেওয়া থাকে। যদি বলে দেওয়া থাকে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা দুইটা ধাপ, একটা হচ্ছে আছে বাইর করা, আরেকটা হচ্ছে প্রয়োজন বাইর করা। যদি দ্রবের ভর W এর মান বা দ্রবের ভর প্রশ্নে যদি সরাসরি দেয়া থাকে তাহলে তো খুব ভালো, একটা প্রসেসে তুমি লিমিটিং বিক্রিয়ক বাইর করতে পারবা। কিন্তু যদি না দেয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে W এর মান বের করা। সবথেকে বেশি এই W এর মান বের করার সূত্রটা হচ্ছে W HMB/1000। আচ্ছা, আরেকটি হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের W কতটুকু প্রয়োজন ওইটা নির্ণয় করা এই সূত্র দ্বারা, W1/M1 W2/M2। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে যে আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করব, আমাদের প্রথম ধাপ W আছে কিনা দেখো তো, এই কোন জায়গায় আমাদের দ্রবের ভর দেয়া আছে কিনা। আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি এদের কোন জায়গাতেই আমাদের দ্রবের ভর দেওয়া নাই। কিন্তু দ্রবের ভর নির্ণয় করার জন্য যা কিছু দরকার একটু দেখো, দ্রব আছে কিনা সেটা আমরা এই সূত্র দ্বারা যাচাই করব। আর এই সূত্র দ্বারা যাচাই করার ক্ষেত্রে যদি দেখি আমরা ঘনমাত্রা, আণবিক ভর এবং আয়তন দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই এখান থেকে W এর পরিমাণ বের করতে পারবো। তো ওই ধারাবাহিকতায় এখানে দেখতে পাচ্ছেছো আমাদের সংকেত দেয়া আছে, মানে M দেওয়া আছে, আমাদের আয়তন দেয়া আছে 200 মিলিলিটার, আমাদের কি দেয়া আছে ঘনমাত্রা দেয়া আছে 0.25 মোলার। আচ্ছা, এইখান থেকে তোমাদের সবকিছু বুঝতে এবং কিভাবে হবে ওই প্রসেসটা জানতে সবার আগে তোমরা ডাটা কালেক্ট করে নিবা, দেখবা কি কি দেয়া আছে। এখানে আমাদের যা যা দেয়া আছে আমি এখানে তুলে দিছি, দেখে নিবা। এখন দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম কাজ কি W আছে কিনা ওইটা যাচাই করা। যেহেতু W নাই, আমরা পেয়ে গেছি W নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা, এটাতেও আমাদের W নাই, এটাতেও আমাদের W নাই। যেহেতু নাই সেই জন্য আমাদের কি করতে হবে, W এর মান বের করতে লাগবে। খুব সহজ, তাহলে আমরা জানি এই যে W1 S1 V S1 M1 V1 ভাগ 1000। জাস্ট মান বসায় দাও। S1 এর মান এখানে আমাদের দেয়া আছে 0.25, M1 এর মান দেয়া আছে আমাদের, M1 তে হচ্ছে আণবিক ভর। আশা করি সবাই আণবিক ভর নির্ণয় করতে পারো, যদি না নির্ণয় করতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাই দিবা, ওইটার টিউটোরিয়াল দিয়ে দিব। তবুও বলে দিই, এই যে আমাদের অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর দেখো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর দেখো, সোডিয়ামের পারমাণবিক ভর 23 যোগ 23, এর সাথে পরমাণুর সংখ্যা গুণ করতে হয়। যেহেতু আমাদের সোডিয়াম একটাই আছে এই জন্য এক আর গুণ করি নাই। এই যে সোডিয়াম যোগ হাইড্রোজেন একটা আছে, এক যোগ একটা আছে বলতে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং একটা পরমাণুই আছে এই জন্য এক আর গুণ করে নিয়ে আলাদাভাবে, যোগ কার্বন একটি আছে এবং কার্বনের পারমাণবিক ভর 12 যোগ করে দিলাম, প্লাস অক্সিজেন দেখো এখানে তিনটি আছে। এখন আমরা কি করব, এখন অক্সিজেনের পারমাণবিক ভরের সাথে আমরা 3 যেহেতু আছে এই জন্য 3 গুণ করে দেব, কারণ এখানে তিনটা অক্সিজেন আছে, মানে
16 ইনটু 3, এই যে 16 ইনটু 3 এটাকে যদি ক্যালকুলেশন করো আমাদের মান আসবে 84 গ্রাম। তাহলে আমাদের ওইখান থেকে আমরা কি পাই গেলাম, আণবিক ভর পাই গেলাম কত গ্রাম, 84। আর v1 আয়তন আমাদের এখানে দেয়া ছিল, এই যে আয়তন আমরা বাইর করে নিছি। আয়তন হচ্ছে আমাদের 200 ভাগ হচ্ছে 1000। ঠিক আছে, এখন এইটাকে যদি একটু ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন করলে এইখানে আসবে আমাদের মান 4.2 গ্রাম। ঠিক আছে, অনুরূপ ভাবে W2 যদি আমরা বাইর করি, W2 S2 N2 V2 ভাগ 1000 S2 এর মান হচ্ছে আমাদের 0.5, M2 এর মান হচ্ছে আমাদের 36.5 ইনটু V2 এর মান হচ্ছে আমাদের 200 ভাগ হচ্ছে 1000। এইটাকে যদি ক্যালকুলেশন করো মান আসবে 3.65 গ্রাম। এখন দেখো লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার ক্ষেত্রে যদি আমাদের W না দেওয়া থাকে, ধাপ ছিল দুইটার মধ্যে আমাদের W এর মান বের করা হয়ে গেছে। এখন হচ্ছে সবথেকে সহজ, এখন আমরা যে কোনো একটা, তোমরা W1 কে ধরে করবা নাকি W2 কে ধরে করলেই হলো। হ্যাঁ, এখন আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করব। এবং লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে অতএব আমরা কি লিখতে পারি যে লিমিটিং বিক্রিয়ক is equal to W1 M1 is equal to W2 M2। এখন দেখো এখানে কি আমরা W1 এর মানও জানি, W2 এর মানও জানি, কি বসায় দেব না, যে কোনো একটাকে তুমি রাখবা, রেখে ওইটা দেখবা মান কত আসতেছে। যদি দেখো মনে করো এখানে আমাদের W2 এর মান আছে 3.65 গ্রাম। এখন এই W2 টাকে রেখে যদি আমরা মান বাইর করি, যে এর মান যদি কি হয়, এর সমান অথবা এর থেকে কম হয়, কি হয়, এই মানটার সমান অথবা এর থেকে কম হয়, তাহলে হচ্ছে এ হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক হবে না। ঠিক আছে, কিন্তু যদি এই W2 এর মান এর থেকে বেশি হয়, মানে প্রয়োজন কতটুকু, আমাদের প্রয়োজন মনে করো 4 গ্রাম ছিল, মনে করো অ্যানসার আসছে 4 গ্রাম, প্রয়োজন হচ্ছে 4 গ্রাম কিন্তু আছে 3.65, তার মানে কি আগেই শেষ হয়ে গেছে, তাহলে এই W2 আমাদের হবে না। আবার W1 এর ক্ষেত্রে মান আসছে কত, 4.2। এখন W1 এর মান যদি 4 এর সমান অথবা এর থেকে কম আসে তাহলে সে থাকবে, কিন্তু 4.2 এর যদি বেশি আসে তাহলে সে শেষ হয়ে যাবে, সেই হবে লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমরা মান বসায় দেই। আমরা W1 টাকে রাখি, সহজ হবে, W1 আমরা এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে, তাহলে W2 M1 আর নিচে ভাগ M2 আমাদের ছিলই। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, মানটা বসায় দেই, W2 এর মান হচ্ছে 3.65 ইনটু M1 এর মান হচ্ছে 84 আর ভাগ হচ্ছে M2 এর মান হচ্ছে 36.5। ঠিক আছে, এখন দেখো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসতেছে 8 গ্রাম। কিন্তু দেখো তো W1 এর মান কত, W1 এর মান হচ্ছে 4.2 গ্রাম, মানে আমাদের দরকার ছিল প্রায় 8.2 গ্রাম, কিন্তু আমাদের আছে 4 গ্রাম। তার মানে কি অর্ধেক হইতেই আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট শেষ, অর্ধেক বিক্রিয়া সম্পন্ন হইতেই শেষ। দরকার ছিল 8 গ্রাম, আছে মাত্র 4 গ্রাম, তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, বুঝা গেছে? যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, যদি আরো ডিটেইলসে টপিক লাগে আমাকে কমেন্টে জানায় দিবা, আমি তোমাদের চাহিদা অনুযায়ী, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমাদের আরেকটি টপিক বাকি আছে, ওইটা হচ্ছে এইখানে দেখো 2 এর ঘর যদি এ পাত্রে আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয় তবে এর ঘনমাত্রা বের করো। ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? ঘনমাত্রা বলতে আমরা বুঝি নির্দিষ্ট পরিমাণ
নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। যদি আমাদের আয়তন বা দ্রাবকটা যদি নির্দিষ্ট থাকে, ওইখানে যদি দ্রব্য আমরা বাড়াই তাহলে ঘনমাত্রা সাধারণত বাড়বে। কিন্তু মনে করো আয়তনটাকে যদি আমরা বাড়াই, সাথে সাথে দ্রব্য যদি আমরা দেই, হ্যাঁ আয়তনও বাড়াচ্ছি দ্রব্য বাড়াচ্ছি, তখন কিন্তু এইটা বলা যাবে না আমাদের ঘনমাত্রা বাড়তেছে নাকি কমতেছে। আয়তনও বাড়াচ্ছি দ্রবের পরিমাণও বাড়াচ্ছি, ঠিক আছে। আমাদের আয়তনটা ফিক্সড লাগবে এবং ওই অনুযায়ী আমরা দেখব যে দ্রবের পরিমাণ কি রূপ পরিবর্তন হচ্ছে, হয়তো বা কম হবে নয়তো বা বেশি হবে, ঠিক আছে। দুইটা থেকে একটা না একটা হবে। কিন্তু দ্রবের পরিমাণ যদি নির্দিষ্ট থাকে, মানে দ্রাবকের পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে, ওইখানে যদি আমরা দ্রব আস্তে আস্তে দেই তাহলে ওইখানে ঘনমাত্রা অলওয়েজ বৃদ্ধি পাবে। কিভাবে? অলওয়েজ বৃদ্ধি পাবে, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের প্রশ্নটা দেখো, বলা হয়েছে যদি এ পাত্রে, মানে হচ্ছে আমাদের সমস্ত কাজ হচ্ছে এই পাত্র নিয়ে, যদি এ পাত্রে আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয় তবে এর ঘনমাত্রা বের করো। ঘনমাত্রাকে H দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমাদের পূর্বে দেখো আমাদের এখানে কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আগের কন্ডিশন আর একটা হচ্ছে পরের কন্ডিশন। আগের কন্ডিশনটা একটু দেখো, আগের কন্ডিশনে ছিল আমাদের 200 মিলিলিটার আয়তন, আয়তনের কথা বলতেছি, হ্যাঁ আচ্ছা 200 মিলিলিটার আয়তন এবং আগের ঘনমাত্রা ছিল 200 মিলিলিটার আয়তন, ধরে নাও এটা V1 এবং হচ্ছে আগের ঘনমাত্রাকে F দ্বারা প্রকাশ করা হয় H1 0.25 মোলার। আচ্ছা তারপর বলা হয়েছে যদি এ পাত্রে আরো 100 মিলিলিটার যোগ করা হয়, যদি আরো 100 মিলিলিটার যোগ করা হয় তাহলে আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে, তাই না। এক গ্লাস পানির মধ্যে প্রথমে ছিল হাফ গ্লাস, এরপরে তুমি আরেকটু পানি দিছো, তাহলে কি হবে? গ্লাসের পানির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এইটাই তো। এখন যেহেতু 100 মিলিলিটার পানি আরো যোগ করা হয়েছে, তার মানে এর আয়তন বৃদ্ধি পাইছে। আর আয়তন বৃদ্ধি পাইছে কিন্তু কোনো জায়গায় আমার বলা নাই যে দ্রব্য যোগ করা হয়েছে। যেহেতু দ্রব্য আমাদের ওইটুকুই আছে, তার মানে আয়তন বৃদ্ধি পাইছে মানে কি দ্রবের ঘনমাত্রাটা কমে যাবে, খুব স্বাভাবিক। এখন কতটুকু কমছে ওইটা আমরা সূত্রের সাহায্যে বা ম্যাথ করার সাহায্যে বের করব। এখন দেখো এইরকম টাইপের যদি আমাদের প্রশ্ন করা হয় পরিবর্তিত ঘনমাত্রা বা পরিবর্তিত আয়তন কত, তাহলে আমরা খুব সহজে এই সূত্রটা ব্যবহার করতে পারি যে H1V1 H2V2। এখানে H1 হচ্ছে আগের ঘনমাত্রা, V1 হচ্ছে আগের আয়তন, H2 তো হচ্ছে পরের ঘনমাত্রা, V2 তো হচ্ছে পরের আয়তন, ঠিক আছে। এখন তাহলে আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারবো। বলো দেখি বিষয়টা কেমন হবে। এইখানে প্রত্যেকটা বিষয় তোমরা যখন সলিউশন করার চেষ্টা করবে আগে ডাটা কালেক্ট করবা। এই যে এই পাত্র থেকে আমরা ডাটা এই যে এখানে কালেক্ট করে রাখছি, এখানে ডাটা আমরা কি কি পাচ্ছি দেখো। আগের আয়তন V1 200 মিলিলিটার, আগের ঘনমাত্রা H2 0.25 মোলার, পরের আয়তন V2 আমাদের 200 এর সাথে 100 যোগ করছি, কারণ হচ্ছে পরে আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয়েছে, যার কারণে আমাদের পরিবর্তিত আয়তন হইল 300 মিলিলিটার। এখন এই পরিবর্তিত আয়তন পাইলাম আমরা, কিন্তু আমাদের পরের ঘনমাত্রা বা পরিবর্তিত ঘনমাত্রা H2 তো জানা নাই। খুব সহজেই এখান থেকে তোমরা লিখতে পারবা। তো এইখানে দেখো আমাদের চাইছে কাকে? পরিবর্তিত ঘনমাত্রা H2 কে চাইছে। তো আমরা কি লিখতে পারি? বা H2 দেখো তো H2 টাকে আমরা এই পাশে রাখবো, এইটাকে একা করার চেষ্টা করব। এইটাকে একা করলে এইটা এখানে গুণ অবস্থায় আছে, এইটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই কি হবে? সমানের সমান চিহ্নের ডান থেকে বামে পাঠাইলে ওইটা বিপরীত হয়, গুণ আছে এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। ভাগ হইলে কি হইতো? H1 V1 ভাগ, এই যে ভাগ, নিচে কি চলে যাবে? V2 চলে যাবে। এখন খুব সুন্দর করে তোমরা মানটা জাস্ট বসায় দাও। H1 এর মান হচ্ছে 0.25, V1 এর মান হচ্ছে 200 আর V2 এর মান হচ্ছে 300। ওকে, এখন এইখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এইটার মান আসতেছে তোমার 0.16 মোলার। দেখো এখন একটা বিষয় দেখো, আমাদের আয়তন কি, আমাদের দ্রবের পরিমাণ কিন্তু ছিল নির্দিষ্ট, কিন্তু আয়তনের চেঞ্জ হয়েছে। আয়তনের চেঞ্জ হয়েছে মানে কি, যেহেতু আমাদের আয়তন বাড়ে গেছে, দ্রব ওইটুকুই ছিল, তো আমাদের এর ঘনমাত্রা অবশ্যই কমবে। দেখো আমাদের পূর্বে ছিল কত? পূর্বে ছিল আমাদের 0.25, একটু বেশি ছিল। এখন আমাদের আয়তন 100 মিলিলিটার আয়তন বাড়ানোর কারণে এখন আমাদের ঘনমাত্রা কমে হয়ে গেল কত? 0.16। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা ম্যাথ সলভ করার আগে সবার প্রথমে ঠান্ডা মাথায় প্রশ্নটাকে 2-3 বার করে বোঝার চেষ্টা করবা, কারণ অনেক সময়
তাড়াহুড়া করতে গিয়ে এমন হয় যে প্রশ্নে বলছে একটা, ওভার কনফিডেন্সের সহিত সম্পূর্ণ প্রশ্ন না পড়ে অ্যান্সার করে দিছো আরেকটা, পরে আফসোস করতেছো, ছি এইটা বলছিল, আমি তো এইটা ভেবে ওইরকম অ্যান্সার করছি। এরকম করা যাবে না। ঠান্ডা মাথায় 2-3 বার প্রশ্নটাকে আগে পড়বা, তারপর ওই প্রশ্ন থেকে কি কি তুমি পাইতেছো ওইটাকে তুমি নোট ডাউন করে ফেলবা, ডাটাগুলো কালেক্ট করে ফেলবা, তারপর কি চাচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে ওইটাকে আইডেন্টিফাই করে প্রসেস বাই প্রসেস আগানোর চেষ্টা করবা। খুব কঠিন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। আমাদের চ্যানেলটি অবশ্যই নতুন খোলা হয়েছে, তো যদি এখান থেকে একটুর পরিমাণ একটুও যদি জানতে পারো বা তোমাদের যদি উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং একদম বেস মানে শূন্য থেকে ভিত্তি মজবুত করে দেব। আশা করি এসএসসি পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা হবে না। যারা একদম কিছুই জানো না তাদের জন্যই হচ্ছে আমরা, ঠিক আছে? যারা অনেক কিছু জানো তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে। কিন্তু দেখো তো W1 এর মান কত? W1 এর মান হচ্ছে 4.2 গ্রাম। মানে আমাদের দরকার ছিল প্রায় 8.2 গ্রাম, কিন্তু আমাদের আছে 4 গ্রাম। তার মানে কি অর্ধেক হইতেই আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট শেষ। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্ধেক বিক্রিয়া সম্পন্ন হইতে হইতেই শেষ। দরকার ছিল 8 গ্রাম, আছে মাত্র 4 গ্রাম। তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে? বুঝা গেছে? যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, যদি আরো ডিটেইলসে টপিক লাগে আমাকে কমেন্টে জানায় দিবা। আমি তোমাদের চাহিদা অনুযায়ী, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমাদের আরেকটি টপিক বাকি আছে, ওইটা হচ্ছে এইখানে দেখো 2 এর ঘর যদি এ পাত্রে আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয় তবে এর ঘনমাত্রা বের করো। ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? ঘনমাত্রা বলতে আমরা বুঝি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। যদি আমাদের আয়তন বা দ্রাবকটা যদি নির্দিষ্ট থাকে, ওইখানে যদি দ্রব আমরা বাড়াই তাহলে ঘনমাত্রা সাধারণত বাড়বে। কিন্তু মনে করো আয়তনটাকে যদি আমরা বাড়াই, সাথে সাথে দ্রবও যদি আমরা দেই, হ্যাঁ আয়তনও বাড়াচ্ছি দ্রবও বাড়াচ্ছি, তখন কিন্তু এইটা বলা যাবে না আমাদের ঘনমাত্রা বাড়তেছে নাকি কমতেছে। আয়তনও বাড়াচ্ছি, দ্রবের পরিমাণও বাড়াচ্ছি, ঠিক আছে? আমাদের আয়তনটা ফিক্সড লাগবে এবং ওই অনুযায়ী আমরা দেখব যে দ্রবের পরিমাণ কি রূপ পরিবর্তন হচ্ছে। হয়তোবা কম হবে, নয়তোবা বেশি হবে, ঠিক আছে? দুইটা থেকে একটা না একটা হবে। কিন্তু দ্রবের পরিমাণ যদি নির্দিষ্ট থাকে, মানে দ্রাবকের পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে, ওইখানে যদি আমরা দ্রব আস্তে আস্তে দেই তাহলে ওইখানে ঘনমাত্রা অলওয়েজ বৃদ্ধি পাবে। কিভাবে? অলওয়েজ বৃদ্ধি পাবে, ঠিক আছে? কিন্তু দেখো আমাদের প্রশ্নটা দেখো, বলা হয়েছে যদি এ পাত্রে, মানে হচ্ছে আমাদের সমস্ত কাজ হচ্ছে এই পাত্র নিয়ে, যদি এ পাত্রে আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয় তবে এর ঘনমাত্রা বের করো। ঘনমাত্রাকে S দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমাদের পূর্বে দেখো আমাদের এখানে কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আগের কন্ডিশন আর একটা হচ্ছে পরের কন্ডিশন। আগের কন্ডিশনটা একটু দেখো, আগের কন্ডিশনে ছিল আমাদের 200 মিলিলিটার আয়তন, আয়তনের কথা বলতেছি, হ্যাঁ? আচ্ছা, 200 মিলিলিটার আয়তন এবং আগের ঘনমাত্রা ছিল 200 মিলিলিটার আয়তন, ধরে নাও এটা V1 এবং হচ্ছে আগের ঘনমাত্রাকে S দ্বারা প্রকাশ করা হয় S1 0.25 মোলার। আচ্ছা, তারপর বলা হয়েছে যদি এ পাত্রে আরো 100 মিলিলিটার যোগ করা হয়, যদি আরো 100 মিলিলিটার যোগ করা হয় তাহলে আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে, তাই না? এক গ্লাস পানির মধ্যে প্রথমে ছিল হাফ গ্লাস, এরপরে তুমি আরেকটু পানি দিছো, তাহলে কি হবে? গ্লাসের পানির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এটাই তো। এখন যেহেতু 100 মিলিলিটার পানি আরো যোগ করা হয়েছে, তার মানে আয়তন বৃদ্ধি পাইছে। আর আয়তন বৃদ্ধি পাইছে কিন্তু কোনো জায়গায় আমার বলা নাই যে দ্রব যোগ করা হয়েছে। যেহেতু দ্রব আমাদের ওইটুকুই আছে, তার মানে আয়তন বৃদ্ধি পাইছে মানে কি দ্রবের ঘনমাত্রাটা কমে যাবে, খুব স্বাভাবিক। এখন কতটুকু কমছে ওইটা আমরা সূত্রের সাহায্যে বা ম্যাথ করার সাহায্যে বের করব। এখন দেখো এইরকম টাইপের যদি আমাদের প্রশ্ন করা হয় পরিবর্তিত ঘনমাত্রা বা পরিবর্তিত আয়তন কত, তাহলে আমরা খুব সহজে এই সূত্রটা ব্যবহার করতে পারি যে S1V1 S2V2। এখানে S1 তে হচ্ছে আগের ঘনমাত্রা, V1 তে হচ্ছে আগের আয়তন, S2 তে হচ্ছে পরের ঘনমাত্রা, V2 তে হচ্ছে পরের আয়তন, ঠিক আছে? এখন
তাহলে আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারবো। বলো দেখি বিষয়টা কেমন হবে। এইখানে প্রত্যেকটা বিষয় তোমরা যখন সলিউশন করার চেষ্টা করবা আগে ডাটা কালেক্ট করবা। এই যে এই পাত্র থেকে আমরা ডাটা এই যে এখানে কালেক্ট করে রাখছি, এখানে ডাটা আমরা কি কি পাচ্ছি দেখো। আগের আয়তন v1 200 মিলিলিটার, আগের ঘনমাত্রা H2 0.25 মিলিমোলার, পরের আয়তন v2 আমাদের 200 এর সাথে 100 যোগ করছি কারণ হচ্ছে পরে আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয়েছে, যার কারণে আমাদের পরিবর্তিত আয়তন হইল 300 মিলিলিটার। এখন এই পরিবর্তিত আয়তন পাইলাম আমরা, কিন্তু আমাদের পরের ঘনমাত্রা বা পরিবর্তিত ঘনমাত্রা H2 তো আর জানা নাই। খুব সহজেই এখান থেকে তোমরা লিখতে পারবা। তো এইখানে দেখো আমাদের চাইছে কাকে, পরিবর্তিত ঘনমাত্রা H2 কে চাইছে। তো আমরা কি লিখতে পারি, বা H2 দেখো তো H2 টাকে আমরা এই পাশে রাখবো, এইটাকে একা করার চেষ্টা করব। এইটাকে একা করলে এইটা এখানে গুণ অবস্থায় আছে, এইটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই কি হবে, সমান চিহ্নের ডান থেকে বামে পাঠাইলে ওইটা বিপরীত হয়, গুণ আছে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। ভাগ হইলে কি হইতো, S1 V1 ভাগ, এই যে ভাগ, নিচে কি চলে যাবে, V2 চলে যাবে। এখন খুব সুন্দর করে তোমরা মানটা জাস্ট বসায় দাও। S1 এর মান হচ্ছে 0.25, V1 এর মান হচ্ছে 200 আর V2 এর মান হচ্ছে 300। ওকে, এখন এইখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এইটার মান আসতেছে তোমার 0.16 মোলার। দেখো এখন একটা বিষয় দেখো, আমাদের আয়তন কি, আমাদের দ্রবের পরিমাণ কিন্তু ছিল নির্দিষ্ট, কিন্তু আয়তনে চেঞ্জ হয়েছে। আয়তনে চেঞ্জ হয়েছে মানে কি, যেহেতু আমাদের আয়তন বাড়ে গেছে, দ্রব ওইটুকুই ছিল, তো আমাদের এর ঘনমাত্রা অবশ্যই কমবে। দেখো আমাদের পূর্বে ছিল কত, পূর্বে ছিল আমাদের 0.25, একটু বেশি ছিল। এখন আমাদের আয়তন 100 মিলিলিটার আয়তন বাড়ানোর কারণে এখন আমাদের ঘনমাত্রা কমে হয়ে গেল কত, 0.16। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা ম্যাথ সলভ করার আগে সবার প্রথমে ঠান্ডা মাথায় প্রশ্নটাকে 2-3 বার করে বোঝার চেষ্টা করবা, কারণ অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে এমন হয় যে প্রশ্নে বলছে একটা, ওভার কনফিডেন্সের সহিত সম্পূর্ণ প্রশ্ন না পড়ে অ্যানসার করে দিছো আরেকটা, পরে আফসোস করতেছো, ছি এইটা বলছিল, আমি তো এইটা ভেবে ওইরকম অ্যানসার করছি। এরকম করা যাবে না। ঠান্ডা মাথায় 2-3 বার প্রশ্নটাকে আগে পড়বা, তারপর ওই প্রশ্ন থেকে কি কি তুমি পাইতেছো ওইটাকে তুমি নোট ডাউন করে ফেলবা, ডাটাগুলো কালেক্ট করে ফেলবা, তারপর কি চাচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে ওইটাকে আইডেন্টিফাই করে প্রসেস বাই প্রসেস আগানোর চেষ্টা করবা। খুব কঠিন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। আমাদের চ্যানেলটি অবশ্যই নতুন খোলা হয়েছে, তো যদি এখান থেকে একটুও যদি জানতে পারো বা তোমাদের যদি উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং একদম বেস মানে শূন্য থেকে ভিত্তি মজবুত করে দেব। আশা করি এসএসসি পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা হবে না। যারা একদম কিছুই জানো না তাদের জন্যই হচ্ছে আমরা, ঠিক আছে? যারা অনেক কিছু জানো তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে।